হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো তোমরা তো সবাই জানো, প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে 2026-এর। আজকে আমি তোমাদেরকে ইংলিশের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা শুরু করব। মডেল 1 থেকে আমরা শুরু করব আজকে। দেখো কোন কোন কাজগুলো আমাদের করতে হবে আর এখানে রাইটিং কি আছে। প্রথমে দেখো একটা সিন তুলে দিয়েছে। এই সিনটা কোনখান থেকে নেওয়া হয়েছে নিশ্চয়ই জানো। মডেল 1-এ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে, এইচএস স্কুল থেকে নেওয়া হয়েছে ভোলা গ্র্যান্ডপা। তাহলে কোনখান থেকে নেওয়া হয়েছে? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে এটা নেওয়া হয়েছে। দেখে নাও, পুরো একটা একটা দেয়া আছে। এরপর দেয়া আছে তোমার আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট সেক্স, এখান থেকে নেওয়া আছে। এটা কি বলতো? কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে? তোমাদের সেকেন্ড পোয়েম আটাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, জন ক্লেরা থেকে নেওয়া হয়েছে, রিটেন বাই জন ক্লেরা। এরপর দেখো একটা আনসিন দিয়েছে, জওহরলাল নেহরুর অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 15 ইয়ার্স। এখান থেকে যে আনসিনটা স্টেটমেন্টে দেওয়া আছে, পেপারে স্টার্টেড করা হয়েছিল স্টেটমেন্ট পেপারে, সেখান থেকে একটা তুলে দিয়েছে। এরপর দেওয়া আছে তোমার আর্টিকেল, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে একটা, ভয়েস চেঞ্জ একটা দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ একটা দেওয়া আছে, ফ্রেজিয়াল ভার্ব দেওয়া আছে। এরপর তোমাদের ফাইন্ড আউট করতে হবে একটা ওয়ার্ড আনসিন প্যাসেজ থেকে, 7 নাম্বার দেখো এখান থেকে। এরপর রাইটিং দিয়েছে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ডিবেট সোসাইটি অফ ইউর স্কুল রাইট এ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা। এর ওপর একটা রাইটিং দেওয়া আছে। একটু একটু করে আমরা সব কাজটাই করব, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। খাতা পেন নিয়ে বসলে আরো সুবিধা হয়। দেখো এখানটাতে কি আছে, আমরা মনোজ দাসের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটা টুকটাক সবাই জানি। তবে একটু তোমাদেরকে গল্পটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, পুরোটা রিমাইন্ড হয়ে যায় আর গল্পটা সম্পর্কে ধারণা হয়ে যায়। এটা টেক্সট বইটা তোমাদের। দেখো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে কি? টেলস মানে হচ্ছে গল্প। কার গল্প? ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর একটা গল্প। কি লেখা আছে দেখবে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। লেখক বলছেন তার ছোটবেলার কথা। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বকুল ট্রি ওভার শেডো দেয়ার হার্ট। একটা বকুল গাছ তাদের ওই ছোট্ট কুঁড়ে ঘরটাতে আচ্ছাদিত করে রেখেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপস অফ মাঙ্কি। এই বকুল ট্রিপে, এই বকুল গাছটাতে একটা ছোট্ট বানরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিছু মনে করতো না, এত বান্দর এখানে যে আছে এটা কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল। তখন লেখক আরও বলছেন যে একদিন জ্যোৎস্না আলোকিত রাত্রে আমরা মেলা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তা ছিল অনেক লম্বা, দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, রাইডিং মানে চড়া। আই ওয়াজ রাইডিং, তোমরা টেক্সট বইটা খুলে বসো, লাইন বাই লাইন দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা তোমার অ্যান্সারগুলো ভাবতে একটুকু অসুবিধা হবে না, আগে পরে জানলে অ্যান্সারটা আর সুবিধা হবে। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আমি ভিলেজ চৌকিদার, পাহারাদার, রাত্রে যে পাহারা দেয়, দেখাশোনা করে, সেরকম ভিলেজ চৌকিদারের ঘাড়ে চেপে, কাঁধে চেপে আমি আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড ওয়েল। হঠাৎ ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে ওঠে। কি জন্য চিৎকার করে ওঠে পরে দেখো কি বলছে। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। আমাদের পার্টির সবাই আশ্চর্য হয়ে যায়। উই হল্টেড, আমরা থেমে যাই। অর্থাৎ যে দলটা মেলা থেকে ফিরছিল সবাই থেমে যায় ওই রাত্রেবেলায়।
ইনকোয়ার্ড রিভেল, ইনকোয়ারি করে দেখা যায়, তদন্ত করে দেখা যায় যে দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলায় নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ওই ছেলেটির দুটো আঙুল শক্ত করে তিনি মুঠো করে ধরে নিয়ে যাচ্ছিলেন যাতে ছোট্ট বাচ্চা এদিকে ওদিকে না হারিয়ে যায়। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কিন্তু দুঃখের বিষয় আমরা গল্পে একটা জিনিস ভালোভাবেই বুঝতে পেরেছি পড়ে, যে ভোলা গ্রান্ডপা মনে রাখতে পারেন না কিছু, একটুতেই ভুলে যান। ওই যে বলছে যে তার নাতি কখন তার মুঠো থেকে স্লিপ করে ফসকে চলে যায়, কোথাও চলে যায় আঙুলটা ছাড়িয়ে, সেটা ভোলা গ্রান্ডপা বুঝতেই পারেননি। কি বলছে? ভোলা গ্রান্ডপা হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন এই দুই ফিঙ্গার ছাড়িয়ে ছেলেটি চলে যায়, বাচ্চাটি চলে যায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর, আমি কি বললাম? ভোলা গ্র্যান্ডপা মনে রাখতে পারেননি, সুতরাং অল্পক্ষণের মধ্যেই উনি ভুলে যান। উনি কি করলেন, যে আঙুলটা এভাবে ধরেছেন, দুটো আঙুল এইভাবে ধরেছেন, কিন্তু কখন যে আঙুলটা ছেলেটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে, ভোলা গ্রামটা আর কি করবেন, বুঝতে পারেনি। উনি মুঠা এইভাবেই করে রেখে উনি যাচ্ছেন। তখন দেখো সামওয়ান, তখন কেউ একজন দলের মধ্যে বলছে, তুমি কি মুঠো করে নিয়ে যাচ্ছ? তখন ভোলা গ্র্যান্ডপা সারপ্রাইজ হয়েছে, সত্যি তো, আমি আমার নাতিকে সঙ্গে নিয়েছিলাম, সে আমার মুঠোর মধ্যে ছিল, সে গেল কোথায়? তখন সে চিৎকার করে ওঠে। দেখো শোনো, গল্পটা বেশ মজার। দেখো কি বলছে, হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন দুটো ফিঙ্গার যে চলে গেছে, ফসকে গেছে, উনি বুঝতেও পারেননি। ভোলা গ্র্যান্ডপা হাসতে থাকবে, এটা যত শুনবে তত হাসবে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই মুঠো করে যাচ্ছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট ওয়াজ হি গ্রিপিং, গ্রিপিং মানে মুঠোর মধ্যে রাখা। তখন ওই দলের মধ্যে কেউ একজন বলছে, আপনি কি মুঠো করে নিয়ে যাচ্ছেন? তখন বলছে, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তখন তার মনে পড়ে আমি তো আমার নাতিকে নিয়ে এসেছিলাম, আর তখন সে চিৎকার করে ওঠে। দেখো আমরা এখনো কিন্তু আমরা এই গল্পটা মোটামুটি পেয়ে গেছি, ঠিক আছে? দেখো আর একটু পড়লেই আমরা পেয়ে যাব। মাই ফাদার চুজ, আমি সব পুরো গল্পটাই তোমাদেরকে পড়ে দেবো বোঝার জন্য। মাই ফাদার চুজ টু sharp-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ দুটো ভালো চোখওয়ালা মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, মানে চতুর মানুষ, দুজন চতুর মানুষকে যিনি সঙ্গে সঙ্গে খুঁজে আনতে পারবেন, এরকম দুজন মানুষকে পাঠানো হলো ওই মেলায় গ্র্যান্ডসনকে খুঁজে আনার জন্য। সঙ্গে কে গেল? ভোলা গ্র্যান্ডপাও গেল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অনেক খোঁজাখুঁজির পর ওই গ্র্যান্ডসনকে আবার পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, ওই ছেলেটি, ওই বাচ্চাটি কি করেছে? একটা গরুর পেটের তলায় খুব মানে আরামদায়ক একটা জায়গা পেয়েছে, আর সেখানে ও দাঁড়িয়ে আছে। এই ছবিটা দেখলেই বুঝতে পারবে কেমন ভাবে আছে দাঁড়িয়ে, বসে আছে দেখবে। তারপরে দেখো পরের গল্পতে কি, পরের পার্টে কি আছে, আমরা অন্য একটা পার্ট পাবো। এটা একটা ভোলা গ্র্যান্ডপার অনেকগুলো অ্যাডভেঞ্চারের মধ্যে একটু একটু পার্ট করে করে দেওয়া আছে, তোমাদেরকে পড়ে দিচ্ছি আমরা, আমাদের আজকে একটু কাজে লাগবে, কিন্তু আবার বিভিন্ন জায়গায় তোমাদের পার্ট তুলে দিতে পারে, অংশটা তুলে দিতে পারে, তখন তোমাদের নিজেও করতে পারবে। দেখো পরের একটা গল্প কি আছে জানো? পরের একটা গল্প আছে, ভোলা গ্র্যান্ডপা একদিন ছুটতে ছুটতে এসে তার লেখকের বাবাকে বলবেন, আমি দেখলাম জলদস্যুরা সমুদ্রের চরে বালির মধ্যে একটা বড় বক্স লুকিয়ে রেখেছে, সেখানে নিশ্চয়ই কোনো বিশাল সম্পদ আছে। সেই গল্পটা আমরা এখন পড়বো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, আমার আরেকটা মজার ঘটনার কথা মনে পড়ে, যেটা ভোলা গ্র্যান্ডপা আমার বাবার সাথে যে গল্পটা জড়িত ছিল, আমার বাবাকে এসে যে গল্পটা বলেছিলেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষামুখর বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা উইথ উইথ এক্সাইটমেন্ট, উত্তেজিতভাবে ছুটে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। টোল্ড মাই ফাদার, তিনি বললেন আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুদেরকে, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ প্যারেটস, মানে জলদস্যু, একদল জলদস্যু কে দেখেছেন। তারা কি করছিল? তারা করছিল দে ওয়ার বুরিং, মানে কবর দেওয়া অর্থাৎ পুঁতে দেওয়া। দে ওয়ার বুরিং এ লার্জ বক্স
আন্ডার ওয়ান অফ দ্য সেন্ট উইন, মানে বালিয়াড়ি, বালির চরের মধ্যে, অন দ্য সিশোর, সমুদ্রের সৈকতে, বাই আওয়ার ভিলেজ। তারা কি করলো, ওই জলদস্যু একটা বড় বক্স, লার্জ বক্স, সমুদ্রের ধারে, ওদের গ্রামের সাইডে সমুদ্র, ওদের গ্রামের ধারে সমুদ্রের ধারে বালি মানে খুঁড়ে পুঁতে দিয়েছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার মানে গোপন লুকানো সম্পদ। এই লুকানো সম্পদ খুঁজে বার করার জন্য সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা কাজ শুরু করে দিল। কি কাজ শুরু করলো? খননের কাজ শুরু করলো, খুঁড়তে লাগলো কোথায় আছে কোথায় আছে। ভোলাগ্রামরা পার্টিকুলার জায়গাটা তো বলতে পারেনি। কেন বলতে পারেনি? তার কারণ এটা আদৌ সত্য ছিল না। ভোলা গ্র্যান্ডপা একদিন দুপুর বেলা ঘুমিয়েছিলেন, আর ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন জলদস্যুর, আর ওই স্বপ্নের কথাটা এসে লেখকের বাবাকে বলেছিলেন, আর লেখকের বাবা ভাবলেন সত্যি। উনি তো বলেননি আমি স্বপ্ন দেখেছিলাম না সত্যি কথাটা। তারপর সেই হিসেবে উনি বন্ধুদেরকে নিয়ে খুঁজতে শুরু করে দিয়েছিলেন। অবশেষে দেখা গেল ভোলাকে যখন রাত্রি পার হয়ে গেল, যখন পুরো অন্ধকার হয়ে গেল, গল্পটা শোনো তাহলে বুঝতে পারবে। ইভিনিং পাস টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি গড়ালো। মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউড, জ্যোৎস্না রাত আসলো মেঘের মধ্য থেকে। তাহলে রাত্রি হয়ে গেল, জ্যোৎস্না ছড়িয়ে পড়ল দিগন্তে। এ প্যাক অফ জ্যাকল ওয়ার হাউলিং, একদল সিগাল চিৎকার করতে লাগলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এসে ভোলা গ্র্যান্ডপা একদম এই টাইমে এসে ছুটে এসে বললেন কি, কোনো সত্য সম্পদের ঘটনা এখানে নেই, কোনো জলদস্যুর ঘটনা এখানে সত্যি সত্যি নেই। তাহলে কি আছে? ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মানে দিবা স্বপ্ন। মিড ডে ন্যাপ মানে দিবা স্বপ্ন। যখন তিনি দুপুর বেলায় ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখেছিলেন এই ঘটনাটা। তাহলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার পার্টটা বুঝতে পারলে তোমরা সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। একবার পড়ে নিবে, আরো সহজ হয়ে যাবে। পরীক্ষা পর্যন্ত আর পড়তে হবে না। টেস্ট পেপার থেকে, প্রশ্ন বিচিত্রা থেকে, কোয়েশ্চেন ব্যাংক থেকে সব কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারবে। এবার পরের পার্টটা দেখো। এখানে কি আছে দেখো, সুন্দরবনের একটা ঘটনা আছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একদা ভোলা গ্র্যান্ডপার একটা অন্যরকম বিপদসংকুল অভিজ্ঞতা হয়েছিল সুন্দরবনে। কি সেটা? ইন দোজ ডেজ, ওই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন। এই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ওপেন ফ্রিলি ঘোরাফেরা করতো এই গভীর সুন্দরবনের জঙ্গলে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, লোকেরা দল বেঁধে যাতায়াত করতো, সিঙ্গেল একাকী যাওয়া বিপজ্জনক। পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য অস্ত যাওয়ার পর তাদেরকে দল বেঁধে যেতেই হতো। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর কোনোভাবেই একা বাড়ি থেকে বেরানো যাবে না। সেই সময়ের একটা ঘটনা দেখো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা একদিন সাপ্তাহিক মার্কেট থেকে, বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার, 1 ইয়ার মানে 1 গজ, 3 ফুটে 1 গজ, 5 ইয়ার মানে 15 ফুট, বিহাইন্ড হিম, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ দেখতে পান প্রায় 15 ফুট, 3 ইয়ার দূরে কি শুনতে পান, কি শুনতে পান? এ হেয়ার অফ গ্রোল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের চিৎকার, গর্জন তিনি শুনতে পান। কত দূরে? মাত্র 3 গজ দূরে, মাত্র 15 ফুট দূরে। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা যখনই দেখেছেন তখনই দেখতে পেলেন একদম সামনে তার দিকেই তাকিয়ে আছে বাঘটা। ভাবো কেমন অবস্থা। আমার তো পুরো গা শিহরে উঠছে, এত সামনে বাঘ দেখতে পাওয়া, আবার রয়্যাল বেঙ্গল টাইগার, কি বিপজ্জনক ব্যাপার। দেখো কি বলছে তারপর। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, বিলম্ব না করে তখনই, দেন এন্ড দেন, ইনস্ট্যান্টলি ক্লাইম্বড মানে চড়ে, ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, সঙ্গে সঙ্গে তিনি উঠে গেলেন একটা কাছাকাছি বট গাছে। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। টাইগার কি করলো? চিৎকার করলো, গর্জন করলো, আর ওই বট গাছের চারধারে
প্রায় 100 বার পাক খেলো, ঘুরতে লাগলো 100 বার। কি বলছে? 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. তারপর কি করলো বাঘটা? বাঘটা ওই গাছের তলায় বসে পড়লো, এবং কিন্তু তার চোখ কোথায় ছিল? ভোলা গানপার দিকেই তার চোখ ছিল, একদম চোখ সরায়নি, দৃষ্টি সরায়নি। দেখো কি বলছে তারপর, উইথ নাইটফল, সন্ধ্যা রাত্রি নেমে গেল, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ফরেস্ট পুরোপুরি অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা গ্র্যান্ডপা শুনতে পেলেন, কি শুনতে পেলেন? যে বাঘ তার লেজ ঝাপটাচ্ছে শুকনো পাতার ওপর, অর্থাৎ শোনা যাচ্ছে। আওয়ার্স পাস্ট, সময় পেরিয়ে যেতে লাগলো, পেরিয়ে গেল। তারপর কি হবে? রাত্রি কেটে ভোর আসবে। ভোরবেলায় কি হচ্ছে দেখো, ডন ব্রোক, ভোর আসলো, সকাল নামছে। দ্য কুইং অফ ডভ, অর্থাৎ ডাব পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নামে। আমি কি বলেছি একটু আগে, যে একটু আগে কি ঘটনা ঘটেছিল ভোলা গ্র্যান্ডপা ভুলে যান। রাত্রেবেলায় যে বাঘের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ভোলা গ্র্যান্ডপা বট গাছে উঠেছিলেন, সেটা টোটালি উনি ভুলে গেছেন। আজকে সকালবেলা তত্তর করে গাছ থেকে নেমে চলে আসছেন, বাঘ কিন্তু তখনও তাকে ফলো করছে, সেটা ওনার বিলকুল মনে নেই। দেখো কি হয়েছে, দেখো কি বলছে, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মল্ট অফ এ লিটিল ওয়ে, একটু দূরে ওই যে ঢিপি থাকে না, গ্রামের দিকে দেখবে উঁচু নিচু জায়গায়, ঢিপির মতো একটু উঁচু জায়গায়, সেখানে সেখানে একদল লোক আতঙ্কিতভাবে ভোলা গ্র্যান্ডপাকে দেখে আছে, যে নিচে বাঘ, ওপরে ভোলা গ্র্যান্ডপা, কি মানে ভয়ঙ্কর দৃশ্য। এই অবস্থায় দেখছে লোকেরা, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে তত্তরিয়ে নেমে ওই লোকগুলোর কাছের দিকে, লোকের দিকে হেঁটে হেঁটে আসছেন। তারপর কি করছেন? একজনকে জলও চেয়ে বসলেন। ফার্স্ট যার সাথে উনার দেখা হলো, উনাকে বলছেন যে এক গ্লাস জল দাও, পান করবো। তো ওইটা দেখো কি বলছে, বলছে ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মোল্ড আ লিটল অ্যাওয়ে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মোল্ড, ভোলা গ্র্যান্ডপা ওই ঢিপিতে উঠলেন, অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলেন, দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। প্রথম যাকে দেখলেন, প্রথম লোকটাকে তিনি বললেন, রিকোয়েস্ট করলেন একটু জল দিতে, উনি পান করবেন। বিলকুল ভুলে গেছেন বাঘের কথা। দেখো তারপর কি বলছে, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু ওই লোকটা দেখছে যে বাঘ ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিল্ডার, তিনি আরো, ওই লোকটা আরো চমকে যায়, বিস্ময়াভূত হন। বিল্ডার মানে অবাক হয়ে যায়, সারপ্রাইজ হয়ে যান। হোয়াট ইজ ইউর সিক্রেট, উনি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেই বসেন, কি বসেন, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। ওই লোকটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেই বসলো, তোমার কি গোপন রহস্য আছে আমাকে বলো, কি চমৎকার ব্যাপার আছে আমাকে বলো, যে তুমি একটা ক্ষুধার্ত পশুর মুখের সামনে দিয়ে চলে আসলে, অথচ সেই পশু কিছু করলো না তোমাকে। বেস্ট মানে হচ্ছে পশু। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়বে ওই বাঘের কথা, আর বাঘের কথা মনে পড়তে এতটাই উনি ভয় পেয়ে যাবেন, একদম অজ্ঞান হওয়ার মতো অবস্থা হবে তার, আর উনি ছুটে পালিয়ে ঘরে ঢুকবেন। দেখো কি বলছে, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস ল্যাম্পস অ্যান্ড ওয়েনিং, টাইগার তখন হাই তুলছে আর কি বলবো, তার গা হাত পা ভাঙছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর সেই রাত্রের কথা ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে, যে বাঘ তাকে অ্যাটাক করেছিল, আর বাঘের দিকে ও তখন তাকায়, ও তাকিয়ে দেখে সত্যি তো বাঘটা এখনো আছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট ইট হিজ সেন্স ইন ফিয়ার, তখন ভোলা গ্র্যান্ডপা একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো, সেন্স হারানোর মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম, তখন তিনি ছুটে বাড়িতে চলে যান। তারপরে দেখো, হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পর, সেঞ্চুরি মানে 100, মানে 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ
95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যান। লেখক বলছেন মানে মারা যান। তখন আরও একটা মজার ঘটনা ঘটে। তার স্ত্রী কি বলছে জানো? মনে হয় এই বৃদ্ধ মানুষটি শ্বাস নিতে ভুলে গেছিলেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস চালাতেই ভুলে গেছিলেন, তাই মারা গেলেন। কি মজার ব্যাপার, তাই না? দেখো কি বলছে, হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাছ, ল্যামেন্টেড মানে বিলাপ করা, কান্নাকাটি করা, মাছ, সি সেইড উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে তিনি বলছেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ, এই ওল্ড ম্যান নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন। তাহলে একটা জিনিস আমরা ভালোভাবে বুঝতে পারলাম পুরো গল্পটা কি আছে, তাই তো? তাহলে আমরা এতটা করতে পারবো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তারপরে একদম শেষে দেখো, মাই ফাদার উজ টু শার্প আইড ম্যান ফ্রম ওয়ান পার্ট আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। দ্য গ্র্যান্ডসন was found before long. He had taken a cozy shelter under a cow's belly. এতটা আমরা বুঝতেই পারছি কোন ঘটনাটা ঘটেছে। এবারে দেখো, দেখো তাহলে প্রথম আমরা যে অ্যান্সারটা দেখবো, 1 নম্বরের অ্যান্সার আমি নিচে লিখছি। দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 নম্বরে আছে ভোলা গ্র্যান্ডপাস হার্ট ওয়াজ কভার্ড বাই এ, কি হবে, ম্যাঙ্গো না বেনিয়ান না বকুল? আমরা কি জানি, বোকাল ট্রি। তাহলে অ্যান্সার কি হবে? এর দাগের অ্যান্সার হবে তোমার, এর দাগের অ্যান্সার হবে কি, সি। অ্যান্সারটা কি হবে, ভোকাল ট্রি। ঠিক আছে, এবারে দুয়ের দাগের, এর ওয়ান, দুয়ের দাগের অ্যান্সার তোমার হচ্ছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল থেকে আসার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ কার, গ্র্যান্ড ডটার, সন, নেফিউ না গ্র্যান্ডসন? কি হবে, ডি এর দাগের অ্যান্সারটা হবে। তাহলে ডি এর দাগের অ্যান্সারে কি লেখা আছে, গ্র্যান্ডসন। হলো? এরপর দেখো বি এর দাগের অ্যান্সার, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ? সব থেকে একটা জিনিস খেয়াল করবে, যদি সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে তাহলে এর বি ভার্ব ডিডকে তুমি তুলে দিবে, তুলে দিয়ে এখানে যেটা ভার্ব ওয়ান আছে সেটাকে ভার্ব টু করবে, কি করবে, লিভড করবে। অ্যান্সারটা কেমন ভাবে সাজানো হবে, অ্যান্সারটা সাজানো হবে, 1 নম্বর কোয়েশ্চনটা দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড and his wife, এই যে লিভড করলাম, দেখো লিভ পাস্ট টেন্সে আনতে হবে, লিভড কোথায়, এবারে আমরা এখান থেকে লিখে দেবো, কি লিখবো, এই যে অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, অ্যাট দ্য
ওয়েস্টার্ন এন্ড অফ, একটা ভুল করবে তোমরা, বারবারই তোমরা ভুল করে দাও। এই যে আওয়ার ভিলেজ আছে, আওয়ার ভিলেজ মানে তো আমাদের গ্রাম, আমাদের গ্রাম কি আদৌ লেখকের গ্রাম, তাহলে কি বলতে হবে অথার্স ভিলেজ, অথার লিখে অ্যাপোস্ট্রোফি এস, তাহলে ওটা এর বোঝাবে। অফ অথার্স, ঠিক আছে। তাহলে একটা নাম্বার, একটা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বারে দেখো কি লেখা আছে, অন দ্য ওয়ে ব্যাক, সরি, দ্বিতীয় নাম্বার 2 নম্বরের কোয়েশ্চেনটাতে দেখো কি আছে, 2 নম্বরের কোয়েশ্চেনটা আছে হোয়ার ওয়াজ দ্য গ্র্যান্ডসন ফাউন্ড। 2 নম্বরে আমরা পাচ্ছি বিয়ের 2 এর দাগের কোয়েশ্চেনটা দেখো অ্যান্সারটা কি হবে, হোয়ার ওয়াজ দ্য গ্র্যান্ডসন ফাউন্ড। তাহলে কি লিখবো, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, শুধু ফাউন্ড লিখবে না, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, কি বলবো, এই যে আন্ডার এ কাউস বেলি, আর কিচ্ছু লিখবো না আমরা, একদম টু দা পয়েন্ট অ্যান্সার দেবো, আন্ডার এ, আন্ডার এ কাউস বেলি, কাউস বেলি, এবং জায়গাটা বলে দেবো কোথায়, ইন দা ফেস্টিভ্যাল, ইন দা, ইন দা ফেস্টিভ্যাল। ওকে, আমাদের পুরো অ্যান্সারটা হয়ে গেল। এরপর দেখো, ঠিক আছে, এরপর দেখো আমাদের তৃতীয় নাম্বার যেটা হবে, কি আছে, হাউ ওয়াজ ভোলা গ্র্যান্ডপা রিমাইন্ডার হিজ গ্র্যান্ডসন। এটা কি করব, কেমন ভাবে ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনের কে মনে করলো, অ্যান্সারটা কি করব, অ্যান্সারটা দেখো এইখানে লিখবো, সি এর দাগের অ্যান্সারটা এখানে লিখছি তোমার, কোয়েশ্চেনটা কি আছে, হাউ ওয়াজ ভোলা গ্র্যান্ডপা রিমাইন্ডেড হিজ গ্র্যান্ডসন। আমি এইভাবে লিখবো যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলায় নিয়ে গিয়েছিল, কি লিখবো, ভোলা গ্র্যান্ডপা হ্যাড taken his grandson to the festival, ঠিক আছে, একদম এই যে এতটা লিখলাম, টু দ্য ফেস্টিভ্যাল, ঠিক আছে, গ্রিপিং হিজ একদম চলে যাব, গ্রিপিং হিজ 2 ফিঙ্গার টাইটলি, দুটো আঙুল শক্ত করে ধরে, কি লিখবো,
একটা ছোট কমা দিতে পারো তোমরা। গ্রিপিং হিজ টু গ্রিপিং হিজ টু ফিঙ্গার্স টু ফিঙ্গার টাইটলি। টু ফিঙ্গার্স করে দাও। বাট বাট when the boy when the boy কি বলবো? when the boy was slipped out, কোথায় আছে দেখো? To boy he did not realize when the boy slipped out. ঠিক আছে, এতটা আমরা ক্লিয়ার করলাম। কি বললাম? ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল গ্রিপিং হিজ টু ফিঙ্গার টাইটলি, বাট when the boy slipped out he did not realize। তাহলে কি বলবো? he did not realize he did not realize, তিনি কিন্তু বুঝতে পারেননি। তখন কেউ মেলার মধ্যে বলছে তুমি হাতে কি নিয়ে যাচ্ছ? তাহলে কি বলবো? এখানটা লিখে দেবো, হোলোগ্রামটা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর। এটাও লিখে আমরা বেশি লিখতে যাব না। সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। সামওয়ান asked Bhola grandpa about his gripping, তার গ্রিপ সম্পর্কে জিজ্ঞেস করছিল। about his gripping, কি বললাম? ভুলে গেছে তো, আবার হাত ওইভাবে মুঠো করেই আছে উনি। about his gripping, then he remembered his grandson, then he remembered his grandson and কি হলো? এবং চিৎকার করে ওঠেন, গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট। আর কিছু না বললে হবে, লেট আউটটা বলেই দিই। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল।
ঠিক আছে, তাহলে ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival, gripping his two fingers tightly, but when the boy slipped out, he did not realize. Someone asked Bhola Grandpa about his gripping. Then he remembered his grandson and let out a loud wail. Clear? তাহলে আমরা এখানে প্রোজ থেকে যেটা পেলাম এ বি সি আমাদের তিনটেই ক্লিয়ার হলো। ঠিক আছে, এরপর আমরা আই লাভ দ্য ফেস্টফুল গেস্ট দ্যাট সেক্স, এটাও তোমাদেরকে আমি আগে বুঝিয়ে দিয়ে তারপর আমি পোয়েমটা ভালো করে বুঝিয়ে দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। করে দিচ্ছি, এবং একটু বইটা খুলে বসো। লেসন 3 আটাম থেকে নেওয়া হয়েছে। একটু বইটা খোলো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো লেখা আছে আই লাভ দ্য ফিটফুল গেস্ট। ফিটফুল মানে একটু লিখে নাও, ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত, গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স, যেটা নাড়া দেয়, অর্থাৎ আন্দোলিত করে, নাড়ায় যেটা। দ্য ক্যাসমেন্ট অল ডে, জানালা সারা দিন ধরে। তাহলে কি ভালোবাসি আমি ভালোবাসি দমকা অনিয়মিত বাতাস, যেটা সারাদিন ধরে জানালায় ধাক্কা দেয়। অ্যান্ড ফর দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, আর আমি ভালোবাসি ওই শেওলা মাখা এলম গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে। রিঙ্কিংস দেম বাই দ্য উইন্ডো পেন, ঘুরিয়ে রিঙ্কিং মানে হচ্ছে ঘুরে আমার জানলার কাঁচের ধারে। দ্য থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন, কতগুলো পড়ে পাতা, হাজার পাতা পড়ে। কোথায় পড়ে, গলির মধ্যে। আই লাভ টু সি দ্য শেকিং টাগ, আমি দেখতে ভালোবাসি আন্দোলিত ছোট ডালগুলো, গাছের ছোট ডালগুলো। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, ইভ মানে কি, ইভিনিং, সন্ধ্যাবেলায়, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত যেগুলো নাচ করছে, আন্দোলিত হচ্ছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিপ, স্প্যারো মানে চড়াই পাখি, কটেজ রিপ মানে হচ্ছে কুড়ে ঘরের চালে। তাহলে কুড়ে ঘরের চালে কে আছে, চড়াই পাখি রয়েছে। হুজ ক্রিপ, যার কিচিরমিচির আওয়াজ, উড মেক বিলিভ, যেটা আমাকে মনে করিয়ে দেয়। দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটারিং বাই, বসন্ত একটু মজা করে চলে গেল, অর্থাৎ হঠাৎ বসন্ত আসলো, আমি কোথায় আছি এখন, আটামে আছি, শরৎকালে আছি। হঠাৎ মনে হলো যেন বসন্ত আসলো, এসে একটু আমাদের সাথে মজা করে চলে গেল। ইন সামার্স লেস ফর উইথ ফ্লাওয়ার্স টু লাই, বসন্ত এসে কোথায় চলে গেল, গ্রীষ্মের মধ্যে ফুলেদের কোলে ঘুমোবে বলে, অর্থাৎ ফুলের কোলে বসন্ত ঘুমানোর জন্য চলে গেল। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ড থ্রো দ্য ন্যাকেড ট্রি, আমি ভালোবাসি কুঁড়ে ঘর থেকে যে সকালবেলা রান্না করার গ্রামের মানুষদের ধুঁয়ো বের হয়, সকালবেলা যখন কাজে যাওয়ার আগে মানুষেরা আঙিনায় উনান করে রান্না চাপায়, বা ঘরের মধ্যে যে রান্না করে, আর তার ধুঁয়ো যখন খড়ের চালের ওপর দিয়ে বেরিয়ে আসে, সেই যে ধুঁয়োটা বেরায়, সেটা আমি দেখতে ভালোবাসি। কবি বলছেন কার্লস আপওয়ার্ড থ্রো দ্য ন্যাকেড ট্রি, বেঁকে আঁকামাকা হয়ে খালি ন্যাড়া গাছগুলোতে, অর্থাৎ যে গাছগুলোতে পাতা নেই, সেই গাছে ফাঁক দিয়ে বেঁকে চলে যাচ্ছে, কোন কি যাচ্ছে, ধোঁয়াগুলো উঠে যাচ্ছে ওপরের দিকে। তারপরে দেখো লেখা আছে, পরের পেজ পাল্টাও, 20 পেজ পাল্টাও, 20 পেজ পাল্টাবে তোমরা। দ্য পিজিয়ন নেস্টলস অ্যারাউন্ড দ্য কোর্ট, পায়রা নেস্টল মানে শান্তিতে চুপচাপ বসে থাকে তার বাসায়, কোর্ট মানে হচ্ছে বাসা। দ্য অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, তার মনে হয় একঘেয়ে এই নভেম্বর মাসটা, অর্থাৎ মেড়মেড়ে একঘেয়ে, ভালো লাগে না এই নভেম্বর মাসে, তাই চুপচাপ ও বসে আছে। দ্য কক আপন হিজ ডাং হিল ক্রোয়িং, কক মোরগ কি করে, যেখানে সে মল ত্যাগ করেছে, অর্থাৎ সারা রাত ধরে যেখানে ছিল, সেখানেই সেই মলের উপরেই দাঁড়িয়ে সে কি করছে, সে আওয়াজ করছে ভোরবেলায়, অর্থাৎ সেই মরগের ডাক শুনতে পাচ্ছি। দ্য মিল সেল অন দ্য হেইথ আর গোয়িং, তারপর আমি বুঝতে পারছি, জানতে পারছি, শুনতে পাচ্ছি
অর্থাৎ মিল চলছে, ধান মিল চলছে বা যাই হোক কোথায়, অনুর্বর জমির ওইখানে, যেখানে আর শস্য উৎপাদন হয় না, সেখানেই চলছে। দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, অর্থাৎ দাঁড় কাকের পালক, ফলস অন দ্য স্টাবল লে, অর্থাৎ যেখানে ন্যাড়া পড়ে আছে, অর্থাৎ আগাছাগুলো যেখানে পড়ে আছে জমিতে, সেখানে দাঁড় কাকের পালক ঝরে পড়েছে। দ্য অ্যাক্রন নিয়ার দ্য ওল্ড ক্রাউজ নেস্ট, তারপর যেখানে এই কাকের বাসাগুলো রয়েছে তার নিচে ওক গাছের ফল, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অর্থাৎ টুপ টুপ করে একটা, যে প্যাটারিং মানে যে টুপটাপ পড়া, একটা একটা ওক ফল পড়ছে নিচে, আর সেগুলোকে নেয়ার জন্য, খাওয়ার জন্য কারা এসে ভিড় করছে? দ্য গ্রান্টিং পিগ, ঘোত ঘোত করে যে শুকর ছানাগুলো ঘুরে বেড়ায় গাছের তলায় তলায় ওক গাছের ফল খাবার জন্য, তারা এসে ভিড় করছে। দ্যাট ওয়েট ফর অল, এই ওক ফল কখন পড়বে তার জন্য ওরা গাছের তলায় অপেক্ষা করছিল। স্ক্রেমস অ্যান্ড হারি হায়ার দে ফল, তারা স্ক্র্যাম্বল মানে কাড়াকাড়ি করা, যেখানে একটা ফল পড়ছে ছুটে যাচ্ছে সেখানে কাড়াকাড়ি করতে। অ্যান্ড হারি তাড়াহুড়ো করছে, হায়ার দে ফল, অর্থাৎ যেখানে ওক ফলটা পড়ছে। আন্ডারস্ট্যান্ড? ভালোভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে দেখো আমাদের কি লেখা আছে। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য অ্যাসমেন্ট অল ডে, আমি ভালোবাসি দমকা হাওয়া যেটা কিনা আমার জানালার চারধারে জানালাকে নাড়িয়ে দেয় সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য mossy elm trees takes the faded leaves away, twinkling them by the window pane, the thousands other down the lane. তারপর পরে কি হলো? তারপর আমি দেখতে পাচ্ছি যে মসি গাছ, এলম গাছের পাতাগুলো, কতগুলো পাতা, হাজার হাজার পাতা, সেই পাতা আমার জানালার সাইডে, ফেডেড লিফগুলো, মলিন হয়ে যাওয়া পাতাগুলো আমার জানলার সাইডে গলির মধ্যে পড়ছে। লেখক আরো কি ভালোবাসেন? লেখক ভালোবাসেন আই লাভ টু সি দ্য শেকিং টাগ, আমি ভালোবাসি কচি ডালগুলোর নড়াচড়া, অর্থাৎ নাচ ভালোবাসি। এই যে ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, ইভ মানে কি সন্ধ্যাবেলা, এক্ষুনি পড়তে পড়তে বললাম, অর্থাৎ সন্ধে নামার আগে পর্যন্ত যে ডালগুলো নড়ছে কাঁপছে, লেখক কবি এখানে বলছেন নাচ করছে, সেটা দেখতে ভালোবাসি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, আর আমি কি ভালোবাসি, আমি কবি কি ভালোবাসি, আর আমি ভালোবাসি যে কটেজের রিগ মানে হচ্ছে চাল, কি খড়ের চাল হয় না, কুঁড়ে ঘরের চাল, সেই চালের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি ভালোবাসি স্প্যারো পাখি ওই কুঁড়ে ঘরের চালের ওপর বসে আছে, কি জন্য, কিভাবে বসে আছে, হুজ ক্রিপস মানে কিচিরমিচির আওয়াজ, উড মেক বিলিভ আমাকে মনে করিয়ে দেয়, বিলিভ মানে বিশ্বাস করিয়ে দেয়, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং বাই, মনে হলো বসন্ত এসে একটু মজা করে চলে গেল। কোথায় গেল বসন্ত? বসন্ত গেল ইন সামার স্লেপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, কোথায় গেল? গ্রীষ্মকালে চলে গেল, যেখানে ফুলেদের সাথে ফুলেদের কোলে ঘুমোবে বলে। এতটা আমাদের আছে। এরপর দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য ডান্স অফ দ্য শেকিং টাগস লাস্ট টিল দ্য, এখানে কি বলা আছে দেখো, এখানে কি বলছে, স্টার্ট অফ ইভ সন্ধে যখন শুরু হয় তখন, স্টার্ট অফ ইভ আমরা কি পেয়েছি দেখো, আমরা পেয়েছি স্টার্ট অফ ইভ, তাহলে অ্যান্সার কোনটা ঠিক হবে? 2 নম্বর অ্যান্সারটা ঠিক হবে, স্টার্ট অফ ইভ। আর এগুলো আমরা দেখতেই যাব না, আমাদের হাতে অল্প টাইম, পরীক্ষায় আমাদেরকে তাড়াতাড়ি সঠিক উত্তর নির্বাচন করতে হবে। নাম্বার বি, নাম্বার 2 এর অ্যান্সারটা দেখো, দ্য সিজন দ্যাট ওয়াজ ফ্লিটারিং বাই, এই সিজন, কোন সিজনটা মজা করে চলে গেল, ফিল্টারিং মানে মস্করা করে চলে যাওয়া, একটু আনন্দ করে চলে যাওয়া, কোন সিজনটা? আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি দ্যাট স্প্রিং, তাহলে অ্যান্সার কোনটা হবে? এর দাগ হবে স্প্রিং, হয়েছে? তাহলে ওটা আমরা, তোমরা লিখে নাও, আমিও লিখে দিচ্ছি।
তো এতে দেখো কি আছে, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে কি করতে বলছে, আমাকে অল্টারনেটিভ চয়েস করে কারেক্ট অ্যান্সার বলতে বলছে। এতে দেখো আমরা প্রথমে যেটা পাচ্ছি, দেখো এর দাগে আমরা পাচ্ছি, এর দাগের ওয়ানে আমরা কি পাচ্ছি, ওয়ানে পাচ্ছি দ্য ডান্স অফ দ্য সেকেন্ড টাগ লাস্ট টিল দ্য, কতক্ষণ পর্যন্ত থাকছে, কতক্ষণ পর্যন্ত থাকছে, এইখানে দেখে নাও আমরা পেয়ে যাব, এখানে পেয়ে যাব দ্য স্টার্ট অফ ইভ। এখানে আছে কি, স্টার্ট অফ ইভ হবে না, স্টার্ট অফ ইভ অর্থাৎ আমরা দেখতে পারো সন্ধ্যা নামা পর্যন্ত। তাহলে কি হবে, এই যে দ্য স্টার্ট অফ ইভ, সন্ধ্যা নামা পর্যন্ত, বিয়ের দাগের অ্যান্সারটা তোমার কারেক্ট হবে। কি হবে, দ্য স্টার্ট অফ ইভ হয়েছে। এবারে দুয়ের দাগের, এই দুয়ের দাগের অ্যান্সার দেখো কি আছে, নাম্বার 2 অ্যান্সার আছে দ্য সিজন দ্যাট ওয়াজ ফ্লিটারিং বাই, কোন সিজনটা মজা করে চলে গেল, আমরা কি পেয়েছি, স্প্রিং, মস্করা করে চলে গেল, তাহলে অ্যান্সার হবে কি স্প্রিং। এর দাগের অ্যান্সারটা হবে তোমার স্প্রিং। হয়েছে, আমাদের দুটো অ্যান্সার হয়ে গেল। এরপর তুমি দেখো বিয়ের দাগের, বিয়ের দাগে দেখো আমরা বিয়ের দাগে পাচ্ছি কি, স্টেট হাইদার দ্য ফলোইং স্টেটমেন্টস are true or false. Write T for true and A for false statements and provide state sentences or phrase in support of your answer. নাম্বার এ তে কি আছে, নাম্বার ওয়ানে আছে তোমার দ্য ওয়েদার লিভস, অর্থাৎ মলিন হয়ে যাওয়া, ঝরে যাওয়া পাতাগুলো, আর ব্লোন ফ্রম দ্য এলমস ট্রি, অর্থাৎ মলিন পাতাগুলো, ফ্যাকাশে পাতাগুলো উড়ে গেল এলম গাছ থেকে। এটা ট্রু হবে কি ফলস হবে, আমরা জানি যে এলম ট্রির গাছ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। কি বলছে, আমরা একটা জায়গায় কনফিউজ করতে পারি যে মসি এলম ট্রি লেখা আছে, তবে ওটা কোনো যায় আসে না, আমরা লিখব এটা ট্রু। তাহলে এটা আমি লিখব কি ট্রু। এর সাপোর্টিং কি হবে, এর সাপোর্টিং দেখো কি হবে, এটাকে আমরা উল্লেখ করব, ফ্রম দ্য মসি এলম ট্রি দ্য ফ্যাডেড লিভস অ্যাওয়ে, আছে না, তাহলে এইখানটাই কি করব, দ্য ফ্রম দ্য মসি এলম ট্রি, ফ্রম দ্য মসি এলম ট্রি, তারপরে কি লেখা আছে, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে হয়ে গেছে। এরপর বিয়ের 2 নাম্বার অ্যান্সারটা কি হবে দেখো, বিয়ের 2 নাম্বার অ্যান্সারটা হচ্ছে তোমার, দুয়ের দাগের অ্যান্সারটা কি আসছে, লেখা আছে দ্য বার্ড দ্যাট ট্রিপ ইজ এ রেভেন, যে পাখিটা কিচিরমিচির করছিল সেটা কি দাঁড়কাক, রেভেন মানে হচ্ছে দাঁড়কাক, সেটা কি দাঁড়কাক, আমরা একটু দেখে নিই কোন পাখিটা কিচিরমিচির করছিল, দ্য স্প্যারো, তাহলে এটা কি হবে, ফলস হবে, তাহলে এটা তোমার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য স্প্যারো, দ্য স্প্যারো অন দ্য কটেজ, অন দ্য কটেজ রিপ,
একটু কমা দাও, কমা দিয়ে যা আছে তাই লেখো। হুজ, হুজ চার্ট, উড মেক, মেক বিলিভ। হয়েছে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম নাম্বার এর দাগের আর বি এর দাগের দুটো অ্যান্সারই আমরা করতে পারলাম। এরপর আমরা চলে যাব যেটা আমাদেরকে সব থেকে বেশি ভয় লাগে, যেটা আমরা করতে ভয় পাই, প্র্যাকটিস করিয়েই না পরীক্ষা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের আনসিন চ্যাপ্টার। এখানে কি আছে দেখো, এখানে আমরা কি বিষয়টা পড়ছি আগে দেখে নিচ্ছি। আমরা এখানে কিন্তু পড়বো আর প্র্যাকটিস করব, লিখবো কোন ব্যাপারটা, আমরা আনসিনের আগে গল্পটা আগে কি আছে এর ভেতরে দেখি, তারপর এটা কোয়েশ্চেন অ্যান্সার গুলো করবো। দেখো, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস প্রোগ্রেস, আমাদের ভারতের ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ার উন্নতির ইতিহাস, কেমন ভাবে ইন্ডিয়া ডেভেলপ করেছে তার ইতিহাস। ইন দ্য ফিল্ড অফ নিউক্লিয়ার রিসার্চ, অর্থাৎ পারমাণবিক গবেষণার ব্যাপারে অ্যান্ড ডেভেলপমেন্ট, তার উন্নতির ব্যাপারে, হ্যাজ বিন রেকর্ডেড, যেটা লিপিবদ্ধ করা হয়েছে যে বইতে, ইন দ্য বুক অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্স। বুকটা কি আছে? বুকটা হচ্ছে অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্স। দেখো কি লেখা আছে পরে, ইট ইজ অ্যান অথেন্টিক অ্যাকাউন্ট অফ দ্য ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা জেনুইন অ্যাকাউন্ট, অর্থাৎ একদম সত্যতা রয়েছে, জেনুইন যে তথ্যটা দেওয়া আছে যে বুকে 50 ইয়ার্সের অ্যাটমিক এনার্জি সম্পর্কে লেখা আছে, সেটা সুন্দরভাবে তার সত্যতা বিচার করে লেখা আছে। কি বলছে? ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি মেইনলি ফর দ্য পিসফুল পারপাস। আর আমরা ইন্ডিয়ানরা অ্যাটমিক এনার্জিকে পিসফুল পারপাসে, শান্তিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করি, তবে মাঝে মাঝে যুদ্ধ পারপাসেও ব্যয় করি। কেমন ভাবে বলা আছে দেখো, বাট অলসো ফর ওয়ার, আমাদেরকে নিজেকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য আমরা এটা ব্যবহার করি। ইউজিং ইট অ্যাজ আ উইপন অফ ডিটারেন্স, তারপরে কি বলা হচ্ছে, আমরা এটা কি জন্য, আমরা ভয় দেখানোর জন্য, কাউকে আঘাত করার জন্য, আমরা যে শক্তিশালী এটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি। তারপরে দেওয়া আছে কি, রেদার দেন টু টেক এ নিউক্লিয়ার ইনিশিয়েটিভ এগেইনস্ট এনি কান্ট্রি, আর আমরা যে দুর্বল নই, আমরা যে ভীতু নই, আমাদের যে একটা স্থান রয়েছে, সেটার জন্য আমরা এটা অপরকে প্রকাশ করি, যেমন ইনিশিয়েটিভ মানে ইন্ট্রোডিউস করি, অন্য দেশকে আমরা জানিয়ে দিই আমরা স্বয়ংসম্পূর্ণ। তারপরে দিয়েছে এনি কান্ট্রি, তারপর দিয়েছে দ্য বুক রেকর্ড দ্য প্রোগ্রেস অফ অ্যাটমিক রিসার্চ ফ্রম দ্য ইনসেপশনস টু দ্য এজ অফ দ্য weaponations and multifaceted utilization of a source of energy not yet full hands। তারপরে আমি কি করলাম, আমি এটা সুন্দরভাবে এই বইতে রেকর্ড করা আছে এনার্জি, অ্যাটমিক এনার্জি সম্পর্কে আর এর প্রারম্ভিক কাল সম্পর্কে। এই যে ইনসেপশন অফ দ্য স্টেজ অফ দ্য উইপেনেশন, জবের থেকে অস্ত্রবিদ্যা অর্থাৎ অস্ত্র সরবরাহ বা নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়ার কাজ চলছে, তখন থেকেই প্রত্যেকটা দেশ নিজের কার্যকারিতার উপর, নিজের শক্তির উপর বিশ্বাস রাখার জন্য এই কাজটা করেছে, একদম প্রারম্ভিক কাল পর্যন্ত থেকে। তারপরে দেখো লেখা আছে, আর সেটা নিজের কি বলছি, ফুললি এক নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে কাজটা করছে, অর্থাৎ নিজের সাজগোজ করছে, অর্থাৎ সজ্জিত করেছে। হ্যান্ডনেস মানে হচ্ছে সজ্জিত, ইকুইপমেন্ট মানে সজ্জিত করা। দ্য অ্যাটমিক এনার্জি কমিশন কেম ইনটু অ্যাকশন অন 10 আগস্ট 1984। এই যে পারমাণবিক রিসার্চ কমিশনটা শুরু হয় 1984 10ই আগস্ট। দ্য ভিজিয়নার, যারা পরিদর্শক ছিলেন, ওয়াজ ডক্টর হোমিও ভাবা, আমরা পরিচিত নাম একটা, কি দ্য ফাদার অফ অ্যাটমিক রিসার্চ, তাকে কি বলা হয়, অ্যাটমিক রিসার্চের জনক বলা হয়, পিতা বলা হয় হোমিও ভাবাকে। অ্যান্ড
ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এবং তিনি কে ভারতের উন্নতির জনক হিসেবে তিনি খ্যাত। দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট অফ পণ্ডিত জওহরলাল নেহরু গেভ এ ফার্ম শেপ টু হোয়াট ভাবা হ্যাড কনসেপ্টাইজড, অর্থাৎ ভাবার যে একটা ইচ্ছা, অর্থাৎ যে একটা ক্যাপাবিলিটি, যে একটা ক্ষমতা, সেটাকে সাপোর্ট করেছেন কে? আমাদের ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সেই সময়। আর কি, তিনি একটা ফ্রি সাজেশন দিয়েছেন, আর কাজ করার কি বলবো, ছাড় দিয়েছেন। কেমন ভাবে? দ্য ফ্রিডম অফ অ্যাকশন গিভেন টু ভাবা অ্যান্ড হিজ টিম ইন ম্যাটার অফ ডিসিশন মেকিং এনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস। আর কাজ করার স্বাধীনতা যিনি ভাবা পেয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কাছ থেকে, এটাই তার টিম এবং তাকে কাজ করার একটা অন্যতম সোপানে শেখরে পৌঁছে দিয়েছে। ডক্টর ভাবাস ফরসাইট, অর্থাৎ ভাবার যে ভবিষ্যৎ দৃষ্টি অ্যান্ড কম্পিটেন্স পেভড, আর তিনি যে পথটা সুগম করে দিয়েছেন, তার পরবর্তী যে পারমাণবিক রিসার্চের ওপর তিনি সুগম করে দিয়েছেন, পথ চলাটা সুন্দর করে দিয়েছেন, সেটার সম্পর্কে বলেছেন যে পেভড পাথ ফর ইন্ডিয়াস নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেটা কার পথটা সুগম করেছেন, ভালো করে দিয়েছেন? ইন্ডিয়াস নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম গিভিং টু পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড ওয়েপনেশন। তাহলে কি অস্ত্র এবং এনার্জি, অস্ত্র শস্ত্র নিউক্লিয়ার এনার্জি, অ্যাটমিক পারমাণবিক যে এনার্জি শক্তিটাকে তিনি ত্বরান্বিত করেছেন। অ্যাজ অ্যান অফশুট হুইচ কেম ডিস্ট্রিক্ট লেটার long after Dr. Bhabha was killed in an air crash in 1996. যাই হোক, তিনার দশক ধরে, অর্থাৎ দশকের পর দশক ধরে তার সেই ডেভেলপমেন্ট প্রচেষ্টা আজও কার্যকরী হয়ে চলছে। আর এই বিখ্যাত ব্যক্তি ডক্টর ভাবা ওয়াজ কিল্ড, মারা যান একটা প্লেন দুর্ঘটনায় 1996 সালে। অ্যান এক্সার্ট ফ্রম দ্য স্টেটমেন্ট পেপারের থেকে এই খণ্ডাংশটি তোলা হয়েছে। এবারে অ্যান্সার দেখো। নাম্বার এ তে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে আনসিন পেজের এ তে আমরা পাবো, এক নম্বরে আমরা অ্যান্সারটা পাচ্ছি দ্য অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্স। কি হবে? এ বুক অফ অ্যাকাউন্ট, না এ জার্নাল? নাম্বার সি দেখো, এ রেকর্ড অফ অ্যাটমিক এনার্জি। নাম্বার সি অ্যান্সারটা হবে তোমার, নাম্বার সি অ্যান্সারটা হবে। হয়েছে? তাহলে এর বিয়ের দাগ দেখো, দুইয়ের দাগটা দেখো তুমি, দুইয়ের দাগটা কি আছে অ্যান্সারটা দেখো, লেখা আছে দ্য অ্যাটমিক এনার্জি কমিশন ওয়াজ সেট আপ অন আগস্ট। এবারে সালটা বলতে বলছে, ইন দ্য ইয়ার। বিয়ের দাগটা তোমার অ্যান্সারটা হবে, বিয়ের দাগের অ্যান্সার তোমার কারেক্ট হবে। কি আছে এটা? আমরা জানি যে 1984। ওকে, এই দুটো আমরা এমসিকিউ পেলাম। এরপর আমরা যেটা পাবো সেটা দেখো, হোয়াট এনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস ফর ডক্টর ভাবাস অ্যান্ড হিজ টিম। কোন জিনিসটা নিশ্চিত করে দিচ্ছে ভাবার টিমকে এবং তাকে র্যাপিড প্রোগ্রেসের জন্য, ক্রমাগত উন্নতির জন্য? আমরা দেখো এখানটা পেয়ে যাবো, দেখো হোয়াট এনশিওর, আমরা এখানটায় পেয়ে যাব। কোনখানটায় পেলাম? জওয়াহরলাল নেহরুর পরে আমরা পেয়ে যাচ্ছি এটা, দ্য ফ্রিডম অফ অ্যাকশন অফ ভাবাস অ্যান্ড হিজ টিম ম্যাটার টু ডিসকাশন মেকিং এনশিওর। তাহলে কি হবে? দ্য ফ্রিডম অফ অ্যাকশন, এইটুকু বললেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো 3 নাম্বার অ্যান্সারটা দেখো, সি এর দাগ, না তার আগে বি এর দাগটা পড়া হয়নি, বি এর দাগটা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ট্যাকিং ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নাম্বার 1, the purpose of the development of nuclear energy in mainly for। তাহলে আমরা বিয়ের দাগে যেটা পাচ্ছি, বিয়ের দাগের 1-এ দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে পাচ্ছি
এই ফরের পর দেখো, পারপাস অফ দ্য ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ইজ মেইনলি ফর, পারপাসটা দেখে নাও এখানে। দেখো এখানে বলছে মেইনলি ফর, ঠিক আছে, এই যে মেইনলি ফর পিসফুল পারপাস, পিসফুল বাট অলসো ফর ওয়ার, এইটুকুটা লিখবো। কি লিখবো? পিসফুল, কি বলছে? পিসফুল পারপাস, পিসফুল পারপাস বাট অলসো ফর ওয়ার। তাহলে একটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হলো। এবারে বিয়ের দাগের 2 নাম্বার অ্যান্সারটা দেখো, বিয়ের দাগের 2 নাম্বার অ্যান্সারটা কি আছে, কি বলছে দেখো, ডক্টর ভাবাস ফরসাইট পেভ দ্য পাথ ফর, অর্থাৎ ডক্টর ভাবা যে পথটা, নিকুলার ডেভেলপমেন্টের পথটা যে সুগম করেছেন, ভালো করেছেন, সেটা কি? দ্য পাথ ফর, এই যে ফর, ফর ইন্ডিয়াস নিকুলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কি লিখবো? ফর ইন্ডিয়াস ইন্ডিয়াস নিকুলার রিসার্চ 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 অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, তাহলে আমাদের দুটো অ্যান্সার হলো। তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আনসিনটা খুব জটিল? একদম মনে হচ্ছে না। তোমরা একটু একটু পড়লে আনসিনকে দুবার পড়বে, দুবার থেকে যদি পারো তো 3বারও পড়ে নেবে। আর মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে একটু দাগ দিয়ে দিয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে আনসিনটা করতে। তারপরে দেখো আমাদের দুটো হয়ে গেল। এরপর দেখো এরপরে দেখো আনসিনের আনসিনের পরের যে কোয়েশ্চেনটা আমরা করব সেটা দেখো, সি এর দাগের কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্সেস কোয়েশ্চেন্স ইচ উইদিন 25 words. What ensure high quality work and rapid progress for ডক্টর ভাবাস অ্যান্ড হিজ টিম? তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা বানিয়ে নিতে পারবো। কি বলছে? দ্য ফ্রিডম, এখান থেকে করবো দ্য ফ্রিডম অফ অ্যাকশন গিভেন টু ভাবা, কি বলবো? দ্য ফ্রিডম অফ অ্যাকশন freedom of action given to Bhava and his team
his team in matters of in matters of decision decision making ensure এবারে যা আছে এটা লিখে দেবো making ensure high quality work and rapid and progress for Dr. Bhabha Dr. Bhabha and his team ঠিক আছে এটা কোন সি এর দাগের কত নাম্বার কোয়েশ্চেনটা এটা সি এর দাগের 1 নাম্বার কোয়েশ্চেনটা এবারে সি এর দাগের 2 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে দেখো সি এর দাগের 2 নাম্বার কোয়েশ্চেনটাতে আমরা পেয়েছি হোয়াট ডিড পন্ডিত জওহরলাল নেহরু সাপোর্ট কোন জিনিসটা সাপোর্ট দিয়েছিলেন হেল্প কোন জিনিসটা ফ্রিডম অ্যাকশনটাই সাপোর্ট দিয়েছিলেন তাহলে জওহরলাল নেহরু কোনটা সাপোর্ট দিয়েছিলেন দেখো এই যে এখানে লিখেছে পন্ডিত জওহরলাল নেহরু গেভ এ ফার্ম শেপস টু হোয়াট ভাবা এই জিনিসটা সাপোর্ট দিয়েছিলেন তাহলে কি জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু gave a farm shape to what Bhabha had concept conceptualize this support লিখে দিতে পারো this support helped
ডক্টর ভাবা and his team। তাহলে আমরা বুঝতেই পারছি যে হোয়াট ডিড পন্ডিত জওহরলাল নেহরু সাপোর্টটা কি? পন্ডিত জওহরলাল নেহরু গেভস এ ফার্ম steps to what Bhabas had conceptualized. This supports help ডক্টর ভাবাস and his team। এখন আমরা চলে যাব গ্রামার পেজে। গ্রামার পেজে আমরা কি পাবো? গ্রামার পেজে আমরা পেয়ে যাব গ্রামার পেজে আমরা দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে fill in the blank with appropriate article and preposition। কি বলছে? ইট ইজ ওয়ান থিং ড্যাশ visit to a zoo as dash ordinary member dash the public। এইটুকুটা আগে বোঝার চেষ্টা করো যে এখানে কি বলছে? ইট ইজ ওয়ান থিং টু ভিজিট। তাহলে 4 নম্বরে আমরা কি পাবো? প্রথম আমরা গ্যাপটা পেতে পাবো টু। ঠিক আছে? ভিজিট এ জু অ্যাজ অ্যান, তাহলে কি পাবো? অর্ডিনারি আছে, আমি কি পাবো? অ্যান। অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার। আর কি বলছে? তারপরে বলছে অফ দ্য পাবলিক। আর কি বলছে? প্রথমেটা আমরা পাবো an ordinary member of, তাহলে কি হলো? মেম্বার অফ দ্য পাবলিক নাম্বার। এবার পরের সেন্টেন্সে দেখো, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং ড্যাশ, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং ড্যাশ ওন ড্যাশ জু। কি বলছে? ড্যাশ ওন, তাহলে এখানটা লিখবো থিঙ্ক টু ওন নিজের, এ জু একটা জু। ঠিক আছে? অ্যান্ড লিভ ড্যাশ ইট, কি বল? এর মধ্যে বাস করা। তাহলে আমরা কি পেলাম? তো প্রথমে এটা পেলাম ইট ইজ ওয়ান থিং টু ভিজিট, এটা একটা জিনিস যে বেড়ানো। এ জু অ্যাজ এন অর্ডিনারি মেম্বার, একজন সাধারণ মানুষ হিসেবে। অফ দ্য পাবলিক, পাবলিকের একটা সাধারণ মানুষ হিসেবে। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন, নিজের একটা যদি জু থাকে, ঠিক আছে? এ জু অ্যান্ড লিভ ইট ইট, এর মধ্যে যদি থাকে। তাহলে আমরা আর্টিকেল প্রিপোজিশন করে নিলাম। এরপর আমরা দেখো 5 নম্বরে কি আছে? 5 নম্বরে তোমার আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডে কি আছে? অ্যাসারেটিভ সেন্টেন্স আছে। কি বলছে? 1 নম্বরে কি আছে অ্যাসারেটিভ সেন্টেন্সে? হোয়ার বাট ইন হোম ক্যান ইউ ফাইন্ড রিয়েল হ্যাপিনেস। কোথায় কিন্তু তোমার বাড়িতে, তুমি অন্য কোথাও না, তোমার বাড়িতে তুমি হ্যাপিনেস খুঁজে পাবে। এটাই আমার অ্যাসারেটিভ হবে। তাহলে ইউ ইউ ক্যান ফাইন্ড, আনসার কি হবে? ইউ ক্যান ফাইন্ড রিয়েল হ্যাপিনেস, রিয়েল হ্যাপিনেস ইউ ক্যান নট ফাইন্ড, আচ্ছা ইউ ক্যান নট করে দাও, ইউ ক্যান নট ফাইন্ড রিয়েল হ্যাপিনেস উইদাউট হোম, বাড়ি ছাড়া অন্য কোথাও সত্যকারের হ্যাপিনেস পাবে না। উইদাউট উইদাউট হোম। বোঝা গেল? আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে, মানে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ আছে, একটা নেগেটিভ আছে, একটা অ্যাফার্মেটিভ আছে। তুমি ওটা যেমন করে হোক তুমি বর্ণনামূলক বাক্যে আনতে হবে তোমাকে। এখানে কি বলছে? এখানে বলছে কোথাও না, হোয়ার বাট ইন হোম ক্যান ইউ ফাইন্ড রিয়েল হ্যাপিনেস, অন্য কোথাও পাবে না কিন্তু তুমি তোমার বাড়িতে পাবে হ্যাপিনেস। তাহলে কি বলবো? আমি অ্যাসার্টিভ কি করবো? আমি ডাব্লিউএইচটাকে বাদ দিতে হলো আমাকে,
যেহেতু এখানে আমার কমপ্লেক্স সেন্টেন্সে করা আছে, আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণ বর্ণনামূলক বাক্যে আনতে হলো। কি করব? ইউ ক্যান নট ফাইন্ড রিয়েল হ্যাপিনেস, তুমি কোথাও রিয়েল হ্যাপিনেস পাবে না। কোথায় পাবে তাহলে? উইদাউট হোম, বাড়ি ছাড়া কোথাও পাবে না। বোঝা গেল? এরপর দেখো নাম্বার, আচ্ছা এটা 5 নাম্বার হবে না, এটা তোমার এটা তোমার 1 নাম্বারই হবে। এটা 4-এর 1, আর এটা হচ্ছে 4-এরই 2 নাম্বার। এটা 4-এর 2 নাম্বার। এরপর 4-এর 3 দেখো, 4-এর 3তে কি দিচ্ছে দেখো, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। আমরা ন্যারেশন চেঞ্জ জানি, প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ কেমন ভাবে করতে হবে। কি বলেছে? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? সেইড দ্য ম্যান টু হিম, লোকটি তাকে বলল, ইফ আই ড্রাইভ ইউ আউট অফ দিস রুম, যদি আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। অ্যান্সারটা আগে করি, তারপর বোঝাচ্ছি। দেখো কি বলছে, দ্য ম্যান ওয়ান্টেড টু নো, বা আস্কড করতে পারো, দ্য ম্যান ওয়ান্টেড করতে পারো, ওয়ান্টেড টু নো, লোকটি জানতে চাইলো। কি জানতে চাইলো? হোয়াট, ডাব্লিউ যদি থাকে তাহলে চেঞ্জ হবে না। হোয়াট ইউ বলতে কে? ইউ বলতে সেই লোকটা। হোয়াট হি, শ্যাল উইল থাকলে শুড উড হয়ে যায়, তাহলে হোয়াট হি উড হবে, হোয়াট হি উড ডু। আর এই পাঁচটা তোমার ইনডিরেক্ট স্পিচে করাই আছে, দেখো অনেকটা। ইফ, আইটা শুধু চেঞ্জ করো, ইফ হি, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা তুমি ড্রপ করে দাও না, এটাকে চেঞ্জ না করে এভাবেও রেখে দিতে পারো, যেহেতু এখানে তুমি বলেই দিয়েছো দ্য হি, দ্য ম্যান ওয়ান্টেড টু নো হোয়াট হি উড ডু ইফ হি, এটাকে পাস্ট টেন্সে তুমি নিয়ে চলে আসতে পারো, নাও আনতে পারো। দেখো এখানে আমি ফিউচার টেন্স এভাবে বলেই দিয়েছি, তাহলে উড দিয়ে করে দিয়েছি, যেহেতু এই উডটা বসিয়েছি, তাহলে ইফ হি ড্রাইভস আউট অফ হিজ রুম। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এটা ভবিষ্যৎকালের একটা দিয়ে করলাম। তাও কি লেখা আছে? হোয়াট উইল, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্সে আমরা ন্যাশন চেঞ্জ করার সময় শ্যাল উইল থাকলে শুড উড হবে। আর এই পাশটায় আমি শুধু প্রোনাউনটাকে চেঞ্জ করলাম, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এবারে দেখো, এবারে কি আছে, 6 নাম্বারে আছে, তোমাদের নাম্বার 6-এ আছে, সরি, একটা তো ভুল হয়ে গেল, নাম্বারিংটা ভুলে গেল। এটা সবগুলোই 5 নাম্বারের। এরপর আমরা পাবো 6 নাম্বার, নাম্বার 6 এখন পাবো আমরা। দেখো এখানে কি লেখা আছে, ফ্রেজাল ভার্ব। নাম্বার 6-এ কি আছে? 6-এর 1-এ আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে কি লেখা আছে দেখো, দ্য স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন মানে কি? তুলে নেওয়া। স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন মানে কি? উইথড্রনের ফ্রেজাল ভার্ব কি আছে দেখো, লেখা আছে কাট ডাউন বা কাট ইনটু না কল অফ।
লেখা আছে কিন্তু উইথড্রনের ফ্রেজাল ভার্ব হবে তোমার কল্ড অফ, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে কি হবে কল্ড, সি এ ডবল এল ইডি করবে। তাহলে 1 নাম্বারটা হবে কি সি এ ডবল এল ইডি, কল্ড ও ডবল এফ, 1 নাম্বার। এবারে 6 এর 2 নাম্বারে অ্যান্সার কি আছে দেখো, লেখা আছে ইউ শুড নট ইন্টারেপ্ট, মানে বাধা দেওয়া, আওয়ার কনভারসেশন, তুমি আমাদের কথোপকথনে বাধা দিতে পারো না। তাহলে কি বলবো, আমি বাধা দেওয়ার ফ্রেজাল ভার্ব কি হবে কাট ইনটু, তাহলে বাধা দেওয়ার ফ্রেজাল ভার্ব হবে কাট ইনটু। তাহলে আমাদের দুটো ফ্রেজাল ভার্ব এখানে কাজে লাগলো, ঠিক আছে। আর কাট ডাউন মানে তো কেটে ফেলা, এটা আমাদের এখানে লাগছে না। এরপর দেখো, এরপর দিয়েছে নাম্বার 7-এ দিয়েছে, নাম্বার 7-এ তোমাদেরকে লিখতে হবে, এটাই দেওয়া যাক, সেম কালি চলে আসলো। নাম্বার 7-এ দেখো অ্যান্সারটা কি হচ্ছে, গিভ বিলো, given below is the meaning of a word which you will find in the passage, unseen passage in question nong 3. Find out the word and write it down in the given space and write them. 3 নাম্বার আনসিন কোয়েশ্চেনে যে প্যাসেজটাতে তোমার এখানে দেওয়া ওয়ার্ডটার মানে দেওয়া আছে, সেই মানেটাকে খুঁজে আনতে হবে। টু দ্য ভেরি বিগিনিং, একদম শুরুর দিকের ঘটনা, অর্থাৎ শুরু কোনখানে করা আছে, শুরুর মানে বিগিনিং এর নিয়ারেস্ট মিনিংটা তোমাকে বার করতে হবে। বিগিনিং এর নিয়ারেস্ট মিনিংটা হচ্ছে দেখো, দ্য বুক রেকর্ড দ্য প্রোগ্রেস টু অ্যাটমিক রিসার্চ ফ্রম ইটস ইনসেপশন। তাহলে কি হবে, ইনসেপশনটা হবে বিগিনিং, টু দ্য স্টেজ। তাহলে এখানে তোমাকে লিখতে হবে, এখানে তোমার আনসিন মিনিংটা হবে, বিগিনিং এর মিনিংটা হবে ইনসেপশনস, আই এন সি ই পি টি আই ও এন, হলো। তাহলে এটার মানে হচ্ছে কি হলো, এটার মানে হচ্ছে বিগিনিং, এই যে বলে দিয়েছে। টু দ্য ভেরি বিগিনিং এর মানে হচ্ছে ইনসেপশন, আমাদের আনসিনও হয়ে গেল। এরপর যেটা তোমাদেরকে শুরুতেই পড়ে দিয়েছিলাম রাইটিংটা, রাইটিংটা কি আছে, ডিবেট কম্পিটিশন সম্পর্কে একটা নোটিশ লিখতে হবে। তোমরা তো ভালোভাবেই জানো যে নোটিশ লেখার সময় খেয়াল করতে হবে যে প্রথমে বড় করে নোটিশ কথাটা লিখতে হবে, তার নিচে সুন্দরভাবে নোটিশের টাইটেল দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। তাহলে আমাদেরকে ডিবেট কম্পিটিশন লিখতে হবে। তাহলে আমি দেখো এখানে ছোট জায়গার মধ্যে লিখে তোমাদেরকে বোঝাতে অনেকটা টাইম লেগে যাবে, পুরো জিনিসটা আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা খাতায় তুলে নেবে, তুলে নিয়ে সুন্দরভাবে ওটাকে রেডি করবে। দেখো কি আছে, দেখো এইভাবে তুমি প্রথম নোটিশটা লিখবে। কি লিখলাম, নোটিশ লিখলাম, তার নিচে লিখবে, তার নিচে লিখবে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। তার কারণ ওটাই তোমাকে বলে দিয়েছে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন সম্পর্কে। ডিবেট কম্পিটিশন মানে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। আচ্ছা, এই পাশে তুমি লিখবে, ডেট দিয়ে দিবে, এই যে ডেট দিয়ে দিছি। আর এ পাশে তুমি লিখবে নম্বর, এন ও দিয়ে 1 নাম্বার নোটিশ, পরীক্ষায় তো একটাই নোটিশ লিখতে দেবে, 01 লিখে দিবে। তারপর তুমি লিখবে, এই যে নম্বর দিয়েছে। তারপর তুমি সুন্দরভাবে নোটিশটা প্রথম একটা কি দুটো লাইন আর শেষ একটা দুটো লাইন একদম মুখস্থ রাখবে, কাজ করতে সুবিধা হবে। কি লিখবে, অল দ্য স্টুডেন্ট, অল দ্য স্টুডেন্ট আর হিয়ার বাই, হিয়ার বাই মানে এত দ্বারা, ইনফর্ম দ্যাট, অল দ্য স্টুডেন্ট, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম, ইনফর্ম দ্যাট, দ্যাটটা এখানে আছে দেখো, ইনফর্ম দ্যাট অ্যান্ড ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন উইল বি হেল্ড, হেল্ড মানে সংগঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া, ইন দ্য মডেল স্কুল অ্যাট 2 PM অন স্যাটারডে দ্য 5th January
2026। এটা আমরা এভাবে ডেটটা তোমরা পরীক্ষা যেদিন হবে তার 1 সপ্তাহ পরে সেইভাবে নোটিশটা দিয়ে করবে আর কি। ডেটটা কোনো ফ্যাক্টর নাই, তবে যেদিন হওয়ার তার 1 সপ্তাহ পর সেটা লিখলে সুবিধা হবে, কেননা কম্পিটিশনটা হওয়ার কথা আছে। এত দ্বারা আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে যে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মডেল স্কুলে 2টোর সময় শনিবার আর জানুয়ারি 5, 2026-এ। তারপর দেখো লেখা আছে দ্য স্টুডেন্টস উইলিং, যেসব ছাত্রছাত্রীরা ইচ্ছুক টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, আর রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু সাবমিট মানে জমা দিতে, নথিভুক্ত করতে, দেয়ার নেম তাদের নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে টু দ্য আন্ডারসাইন্ড নিচে স্বাক্ষরিত ব্যক্তির কাছে অন অর বিফোর আগে পরে, যে শিডিউল ডেটটা দেওয়া আছে তার আগে পরে, দ্য থার্ড ইনস্টেন্ট স্টেটিং ফর অর অ্যাগেন্স্ট, অর্থাৎ যে বিষয়টার ওপর নোটিশ ডিবেটটা হবে তার পক্ষে বা বিপক্ষে তোমাকে বলতে হবে। দে উইল স্পিক, তারা বলতে পারবে যে সাবজেক্টটার উপর ডিবেট কম্পিটিশনটা হবে। তারপর কি বলছে দ্য স্টুডেন্টস আর অ্যালাউড টু স্পিক, ছাত্রছাত্রীদেরকে অনুমতি দেওয়া হবে। কি অনুমতি দেওয়া হবে? অনুমতি দেওয়া হবে কথা বলতে। কোন ভাষায়? ইন বেঙ্গলি অর ইংলিশ, তুমি বাংলায়ও বলতে পারো, তুমি ইংলিশেও বলতে পারো এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তারপরে দেওয়া আছে দ্য সাবজেক্ট অফ দ্য কম্পিটিশন, এই বিতর্ক এই প্রতিযোগিতার সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। সাবজেক্ট কি হবে? উইল বি অন দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফোনস অ্যামাং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ফোন করা ভালো আর মন্দ দিকগুলো তুমি তুলে ধরতে হবে। তুমি যে কোনো একটা সাইড নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, ভালো ও মন্দ দিক। দ্য স্টুডেন্টস আর টোল্ড টু বি প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম অন দ্য সেড ডেট, ছাত্রছাত্রীদের বলা হচ্ছে ওই প্রোগ্রামে, যে প্রোগ্রামের ডেটটা বলা হচ্ছে, উপস্থিত থাকতে। They are also requested to maintain the rules of the competition positively, তাদেরকে এই কম্পিটিশনে যে আইন রয়েছে, যে রুল রয়েছে, যে নিয়ম রয়েছে সুন্দরভাবে মানতে বলা হয়েছে। All the students may contact the undersigned for further details if required, required মানে প্রয়োজন, ফার্দার ডিটেলস মানে অতিরিক্ত জানার জন্য। ছাত্রছাত্রীদের আরো বলা হচ্ছে যদি অতিরিক্ত কিছু জানার প্রয়োজন থাকে তাহলে সে যেন জানতে পারে এই নিচে কারো কোনো টিচারের কাছ থেকে বা নিচে স্বাক্ষরিত ব্যক্তির কাছে, হেডমাস্টারের কাছ থেকে হতে পারে, সেক্রেটারির কাছে হতে পারে। এরপর কি করবে তোমরা? এরপর সুন্দর করে তোমার নাম লিখবে টাইটেল সহ। ঠিক আছে, তুমি একজন স্কুল সেক্রেটারি, তুমি নোটিশটা পাঠাচ্ছ, সুন্দরভাবে নামটা লিখবে। নামটা লিখে তারপর কি করবে? এখানে সেক্রেটারি লিখে দিবে, আর তুমি স্কুল সেক্রেটারি, আর তারপরে কালচার সোসাইটি, এরপর তোমার স্কুলের নাম, তোমার যে স্কুলে তুমি পড়ো সেই স্কুলের নাম সুন্দরভাবে ছোট করেও লিখতে পারো আর ডিটেলসও লিখতে পারো। আর বাম দিকে তুমি চলে আসবে কাউন্টার সাইন্ড, এখানে লেখা হবে হেডমাস্টারের সিগনেচার করে দেবেন। তাহলে এখানে সিগনেচারের তুমি, আর তো পরীক্ষা হলে হেডমাস্টারকে তো পাবে না, তাহলে সিগনেচার কি এইভাবে লিখে দেবে HD অবলিক দিয়ে ড্যাট দিয়ে হেডমাস্টার, তোমার যদি স্যার হয়ে থাকেন তাহলে হেডমাস্টার, আর যদি ম্যাডাম হয়ে থাকেন হেডমিস্ট্রেস, তাহলে সে নামটা লিখবে আর স্কুল নেম লিখবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এতক্ষণ ধরে এত কষ্ট করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা নিজেরা যেন সাবস্ক্রাইব করে দাও অন্যান্য বন্ধুদের মধ্যে, তাহলে আমরা কি হবো, আমরা এনার্জেটিক হব, আরো নতুন নতুন তোমাদের প্রশ্ন বিচিত্র সব ক্লাস 9-এর সব ইংলিশের সব মডেলগুলো দেবো, প্লাস ম্যাথ আছে, ফিজিক্স আছে, তারপরে বায়োলজি আছে, হিস্ট্রি আছে, ভূগোল আছে, প্রত্যেকটা স্যার তোমাদের জন্য যথেষ্ট খাটছেন। বাংলা স্যার তোমাদের জন্য অনেক খাটেন, পলাশ স্যার। তাহলে তোমরা ভালোভাবে অপেক্ষা করো একটা নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো। ওকে।